নেন বাবু, কানাইপুরের ঘাট এসে গেছে, নামেন। এসে গেছে। নৌকো থেকে নেমে একবার চারিদিকটা তাকিয়ে দেখে নিলাম। সত্যি যেমন জায়গার খোঁজ করছিলাম বোধহয় তেমনটাই পেয়ে গেলাম অবশেষে। নদীর পাড় থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে দেখলাম জায়গাটা যতটা নির্জন শুনেছিলাম তার থেকেও যেন বেশি নির্জন। একটা লোককেও দেখছি না আশেপাশে কোথাও। দত্তবাবুকেই বরং একবার ফোন করি। The subscriber is currently switched off. যা বাবা, ফোনটা তো সুইচ অফ দেখছি। যা, একটু হেঁটেই বরং এগিয়ে যাই। একটু সামনে এগোতেই রাস্তার ধারে একজন লোককে এই দিকেই আসতে দেখলাম। এই যে ভাই, একটু দাঁড়াও। হ্যাঁ বলুন। বলছি, এখানে দত্ত ভিলাটা কোন দিকে বলতে পারবে? নতুন ভাড়াটিয়া নাকি? তুমি কি করে বুঝলে? না, ও বাড়িতে তো লোকে ভাড়া থাকতেই যায়, এ বোঝা আর কঠিন কাজ কি। ঠিক রাস্তাতেই যাচ্ছেন, আর একটু এগোন, রাস্তার ধারে ডান দিকে দেখতে পারবেন দোতলা বাড়ি, ওটাই দত্ত ভিলা। কিন্তু দাদা, আপনাকে তো কেমন চেনা চেনা লাগছে। এই সেরেছে, এত দূরে এসেও ধরা পড়ে গেলাম নাকি? না না, আমাকে তুমি চিনবে কি করে? আমি তো সেই কত দূর থেকে আসছি। হ্যাঁ, সেই একই গলার স্বর, একই মুখ। আপনি ঋষিকেশ মুখার্জি না, সিনেমার ডিরেক্টর? আপনার একটা ইন্টারভিউ কালই তো দেখলাম। হ্যাঁ, ঠিকই চিনেছো ভাই। শোনো না, কাউকে যেন কিছু বলো না। আমি এখানে এসেছি একটা নতুন কাজের লোকেশন ঠিক করতে। লোক জানাজানি হয়ে গেলে আমার কাজটা কেচিয়ে যাবে। কি যে বলেন দাদা, আমি না হয় কাউকে কিছু বললাম না, কিন্তু আপনি এরকম খোলাখুলি ঘুরে বেড়ালে যে দেখবে সেই তো চিনে ফেলবে। এখানে আপনার সিনেমাগুলো ভীষণ ফেমাস। বাবা, তাই নাকি? হ্যাঁ, আর সিনেমার গল্পগুলো সত্যি জীবনের কাছাকাছি, একদম মন ছুঁয়ে যায় একেবারে। দাদা, একটা সেলফি? না না, এখন না ভাই, আমি তো আছি বেশ কয়েকদিন। পরে এসো একদিন দত্ত ভিলায়, তখন হবে খন। সোজা হেঁটে গিয়ে দাঁড়ালাম দত্ত ভিলার সামনে। আশেপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। ফাঁকা মাঠের মাঝখানে প্রকাণ্ড একটা দোতলা বাড়ি। 3 দিন থাকবার জন্য বাড়িটার একটা ঘর ভাড়া নিয়েছি। আমার নতুন ছবির জন্য এরকমই একটা বাড়ি খুঁজছিলাম। বাইরে থেকে দেখে একবারেই পছন্দ হয়ে গেল। ভেতরে ঢুকে আমার খাটের ওপরে বসলাম। অনেকটা পথ জার্নি করে এসেছি, তাই ক্লান্ত লাগছে ভীষণ। ঘরটার ভেতর কেমন একটা যেন গুমুট গুমুট ভাব, হয়তো অনেকদিন বন্ধ ছিল তাই। দক্ষিণ দিকে একটা জানালা, বন্ধ। উঠে গিয়ে সেটা খুলে দিতেই চমকে উঠলাম। জানলার বাইরে কে যেন দাঁড়িয়েছিল। জানলাটা খুলতেই চোখের নিমেষে সেটা সরে গেল। সেই এক মুহূর্তেই যতদূর মনে হলো সেটা যেন কোনো নারী মূর্তি ছিল। কে জানি, গ্রাম্য এলাকা, হয়তো কেউ বদমাইশি করতে পারে। নমস্কার। পেছন ঘুরতেই দেখলাম হাত জোর করে দরজার বাইরে দাঁড়িয়ে আছে একজন লোক। কিছু বলবেন? না, বলবো আর কি। আপনি নতুন এসেছেন তাই একটু দেখা করতে এলাম। আমি এই বাড়িতেই থাকি, ওই ওপরতলায়। আচ্ছা, আপনি তাহলে উপরতলার লোক। নমস্কার, আমার নাম ঋষিকেশ মুখার্জি। আমার নাম পরেশ, পরেশ মান্না। এ বাড়িতে গত 10 বছর ধরে আছি। তা আপনি তো একাই এসেছেন দেখছি। হ্যাঁ, আর কি আসবে, আমি একাই মানুষ। আচ্ছা, চলি তাহলে। আছেন যখন, পরে আবার কথা হবে। নিশ্চয়ই। বিকেলবেলা ছাদে গিয়ে দাঁড়ালাম। একবেলাতেই আমার কাজের বড় একটা পার্ট শেষ করে ফেলেছি। বেশ কিছু লোকেশন দেখা হয়ে গেছে। আমার পরবর্তী ছবির জন্য একদম পারফেক্ট। একটু শুনবেন? চমকে পেছন ঘুরতেই দেখলাম একজন স্ত্রী এসে দাঁড়িয়েছে কখন। আমি একটু অপ্রতিভ হয়ে বললাম, হ্যাঁ বলুন। আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনি কি সিনেমার ডিরেক্টর ঋষিকেশ মুখার্জি? হ্যাঁ, আপনি কি করে জানলেন? বারে, আমি বুঝি আপনার সিনেমা দেখি না, আর আমি আপনার সব ইন্টারভিউও দেখি। আপনি তো এখন অনেক বড় মাপের একজন মানুষ। তাই বুঝি? হ্যাঁ। আপনি কি এই বাড়িতেই থাকেন? আমার এই প্রশ্নে মেয়েটা যেন কেমন আনমনা হয়ে গেল। তারপর বলল, থাকতাম, এখন মাঝে মাঝে আসি। জানেন, এই বাড়িটার ওপর না
কেমন একটা মায়া জন্মে গেছে। আচ্ছা, আপনাকে একটা অনুরোধ করব? হ্যাঁ, নিশ্চয়ই করবেন। আমি যদি আপনাকে আমার জীবনের গল্প বলি, আপনি তাই নিয়ে একটা সিনেমা বানাবেন? ভীষণ রোমাঞ্চকর কিন্তু। মাথায় ছিট আছে নাকি? অবশ্য সবাই ভাবে তার জীবনটা রোমাঞ্চকর এবং তা নিয়ে একটা সিনেমা বানানোই যায়, কিন্তু এই চাহনিতে কেমন একটা অপ্রকৃতিস্থ ভাব মাঝে মাঝে ফুটে উঠছে। গায়ের রং বিকেলের আবির রাঙা আলোয় কেমন যেন রক্তিম দেখাচ্ছে। বললাম, আগে শুনবো তারপর সে কথা, কিন্তু এখানে দাঁড়িয়ে তো শোনা যায় না। আমি কি তাই বলেছি? আপত্তি না থাকলে আপনার ঘরেই বরং যেতে পারি। নির্ঘাত মাথায় ছিট আছে। দ্বিধায় পড়ে বললাম, কিন্তু এখন তো হবে না, আমি এখানে আছি কিছুদিন, পরে একদিন সময় করে শুনবক্ষণ। আচ্ছা, আমি একটু বেরোবো, বাজারে যেতে হবে। বাজারে গিয়ে টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস আর রাতের খাবার একটা হোটেল থেকে কিনে এনে বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেল। লোডশেডিং চলছে অনেকক্ষণ ধরে। ঘরে ঢুকে দেশলাই ঠুকে একটা মোমবাতি ধরাতেই বুকটা কেঁপে উঠল। আমার খাটের ওপরে বসে আছে বিকেলে দেখা সেই নারী মূর্তি। বন্ধ ঘরের ভেতর এই ঢুকলো কেমন করে? মোমবাতির ক্ষীণ আলো গিয়ে পড়েছে তার মুখে, আর তাতেই পরিষ্কার দেখা যাচ্ছে এক বিকৃত মুখমণ্ডল। চোখের ভেতর মণি নামক কোনো বস্তুর অস্তিত্ব নেই। ঠোঁটের পাশ দিয়ে বেয়ে নেমেছে শুকিয়ে যাওয়া রক্ত। সারা শরীরের রং বিবর্ণ, ফ্যাকাশে। আজ বিকেলের রক্তিম আলোয় যে নারীকে লাবণ্যময়ী যৌবনের প্রতীকী মনে হয়েছিল, এখন তাকেই যেন দেখে মনে হচ্ছে সাক্ষাৎ নরক থেকে উঠে আসা পিশাচিনী। ভয়ে আমার আত্মারাম খাঁচা থেকে পালাতে যাবে, ঠিক সেই সময় ঘরের আলো জ্বলে উঠল, আর তখনই উধাও হয়ে গেল সেই নারী মূর্তি। ভূত দেখলাম না ভুল দেখলাম জানি না, তবে চোখ এমন জীবন্ত ভুল দেখতে পারে কি? রাতে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। অনেকটা পথ জার্নি করে এসেছি, তাই শারীরিক ক্লান্তিতে তাড়াতাড়ি ঘুম চলে এলো। রাত কত হবে জানি না, হঠাৎ দরজায় মনে হলো কে যেন মরিয়া হয়ে দরজা ধাক্কাচ্ছে। আমি ধরফর করে উঠে বসলাম। কে? দরজার বাইরে থেকে উত্তর এলো, দরজা খুলুন, দরজা খুলুন, দয়া করে দরজা খুলুন, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। গলার আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগলো। হ্যাঁ, মনে পড়েছে, আজ দুপুরেই তো এই লোকটা আমার দরজার বাইরে এসেছিল। আমার ওপর তলার ভাড়াটিয়া। ওর আবার এত রাতে আমার দরজা ধাক্কাবার কারণ কি? আর কি বিপদে পড়েছে লোকটা? দরজা খুলুন দাদা, দরজাটা খুলুন। হ্যাঁ, খুলছি, দাঁড়ান। উঠে গিয়ে দরজাটা খুলে দিতেই পরেশবাবু পরিমরি করে আমার ঘরের ভেতর ঢুকে পড়ল। আরে কি ব্যাপার, কি হয়েছে? যা হয়েছে তা বললে কি আপনি বিশ্বাস করবেন অম্বিকেশ বাবু? বিশ্বাস করবার মতন হলে অবশ্যই করব। আর ওটা অম্বিকেশ না, ঋষিকেশ হবে। সরি। ইটস ওকে। আচ্ছা বলুন, কি হয়েছে? এই বাড়িতে ভূত আছে। না, ভূত না, পেতনি আছে। ফ্যান্টাস্টিক। আপনি দেখেছেন? না দেখলে কি আর শুধু শুধু আপনার মাঝরাতে ঘুম ভাঙাচ্ছি? শুধু দেখিইনি, সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। অনেক কষ্টে তার হাত থেকে পালিয়ে বেঁচেছি। কি সব বলছেন? যা বলছি বিশ্বাস করুন। আমি আমার ঘরে ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার মনে হলো আমার পাশে কে যেন এসে শুয়ে পড়েছে। তার শরীর থেকে একটা অদ্ভুত সুগন্ধ বেরোচ্ছে। আমি ঘুমের ভেতরে বুঝেছিলাম যে সে একটা মহিলা। ঘুমঘোর তখনও কাটেনি। টের পাচ্ছিলাম সে আমার শরীরে হাত বোলাচ্ছে। তারপর ধীরে ধীরে তার হাতটা আমার গলার কাছে এগিয়ে এলো, তারপর সজোরে আমার গলা চেপে ধরলো। তখন আমার ঘুম ভাঙলো। তাকে এক ঝটকা মেরে সরিয়ে দিয়েই কোনো মতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে আপনার দরজা ধাক্কাচ্ছি। আপনি আর আমি ছাড়া আপাতত এই বাড়িতে আর কোনো ভাড়াটিয়া নেই, তাই আপনি আমার অগত্যা মধুসূদন। আজ রাতটা আমি আপনার সাথে থাকতে পারি? মানে আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। রাতটুকু কেটে গেলে কাল ভোর হলেই আমি এ বাড়ি ছেড়ে কেটে পড়ব। আর পারলে আপনিও কেটে পড়ুন। আচ্ছা ঠিক আছে, আপনি থাকতে চাইলে থাকুন, আমার কোনো সমস্যা নেই। বিছানায় সম্পূর্ণ অপরিচিত এবং অনাকাঙ্ক্ষিত কোনো মানুষের সাথে ঘুমোলে অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। তারপরেই লোকটাকে দেখে আমার প্রথম থেকেই কেমন যেন ভালো লাগেনি, একটা কেমন যেন ব্যাপার। এইসবই ভাবছি, এমন সময় হঠাৎ দেখলাম লোকটা চোখ খুলেই একটা ভয়ার্ত আর্তনাদ করে উঠল। এ কি?
এ কি হলো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। কি হলো আপনার? এরকম করছেন কেন? আমাকে বাঁচান, আপনি দেখতে পাচ্ছেন না ও আমার গলা টিপে ধরেছে। পরেশবাবু, পরেশবাবু, পরেশবাবু! ও আর কথা বলবে না। ঘরের ভেতরে একটা অদৃশ্য নারী কণ্ঠ। কে আপনি? আমাকে দেখে ভয় পাবেন না যেন, যদিও আপনি আমাকে আগে দেখেছেন। তা দেখেছি বটে। এই সেই মহিলা যাকে ছাদের ওপরে দেখেছিলাম, কিন্তু এখন তার কি বিভৎস রূপ! সেদিন আমি আপনাকে আমার জীবনের গল্প বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি শোনেননি। আজ শুনবেন? হ্যাঁ, হ্যাঁ, শুনবো, বলুন। আমার নাম সাবিত্রী। আমি আমার স্বামীর সাথে এই বাড়িতেই ভাড়া থাকতাম। আমার স্বামী কলকাতার একটা কোম্পানিতে চাকরি করত। মাঝে মাঝে ওর নাইট শিফট থাকতো অফিসে। এই বাড়িতে আসার পরের দিনই আমার সাথে পরিচয় হয় এই জানোয়ারটার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কিছু বলবেন? কালকেই তো এসেছেন এই বাড়িতে? হ্যাঁ। ভালো ভালো, আমি এই বাড়িরই ভাড়াটিয়া, নাম পরেশ। একসাথেই থাকছি, যদি কিছু দরকার টরকার হয় জানাবেন, লজ্জা করবেন না কিন্তু। লোকটার চাহনি আমার অসহ্য লাগছিল। এত নোংরা চোখ আমি জীবনে কখনো দেখিনি। এরপর যতবার আমার সাথে লোকটার দেখা হয়েছে, ওর নোংরা চোখের দৃষ্টি আমার শরীরে যেন কাটা ফুটিয়ে দিয়েছে। আমি আমার স্বামীকে সে কথা জানিয়েছিলাম। শোনো না, বলছি ওই যে পরেশ নামে লোকটা আছে না, ও কথাবার্তা তাকানোগুলো কেমন জানো, আমার ঠিক সুবিধের লাগে না। তুমি এই বাড়িটা বদলে ফেলো না। বদলে ফেলো বললেই তো হয় না। এত কম টাকায় বাড়ি ভাড়া পাওয়া এখন কত মুশকিল তা তো তুমি জানো। আচ্ছা ঠিক আছে, একটু মানিয়ে নিয়ে চলো। আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব নতুন একটা বাড়ির ব্যবস্থা করতে পারি কিনা। সেদিন আমার স্বামীর নাইট শিফটে কাজ ছিল। বিকেলের পর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত তখন 12টা। হঠাৎ আমার দরজায় কড়া নাড়ার শব্দ। আমার ঘুম ভেঙে গেল। বললাম, কে? বাইরে থেকে উত্তর এলো, আমি। দরজা খোলো। এ কি তুমি এত রাতে? ডিউটি ক্যান্সেল হয়ে গেছে, তাই ফিরে এলাম। দরজা খুলবে নাকি? দাঁড়াও, খুলছি। দরজা খুলেই দেখলাম আমার স্বামী না, দরজার বাইরে দাঁড়িয়ে আছে ওই লোকটা। এ কি, আপনি আপনি এখানে কি করছেন? আমার স্বামীর গলা নকল করে আপনি কথা বলছিলেন? তারপর লোকটা জোর করে ঘরে ঢুকে আমার উপর পাশবিক অত্যাচার করলো। তারপর আমাকে খুন করে ফেলে রেখে গেল ঘরের ভেতর, যাতে ওর ওপর কারো সন্দেহ না যায়, বা আমার বডির পোস্টমর্টেম হলে যদিও ফেঁসে যায় সেই ভয়ে আমার ঘরেও আগুন লাগিয়ে দেয়। সবাই জানলো আমি শর্ট সার্কিটে পুড়ে মারা গেছি। তারপর থেকে আমি অশরীরে আত্মা হয়ে এই বাড়িতেই থেকে গেলাম। আমি একে অনেক আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি অপেক্ষা করছিলাম এই আপনার মতো কারোর জন্য। আমি চাইছিলাম আমার এই করুণ কাহিনীটা মানুষ জানুক, সাবধান হোক, আর পরেশের মতো জানোয়ারদেরও চিনতে শিখুক। আপনি চাইলেই তো করতে পারেন, বলুন। বানাবেন বানাবেন আমার এই গল্পটা নিয়ে সিনেমা? বানাবো, অবশ্যই বানাবো। ধন্যবাদ দাদা, অনেক শান্তি পেলাম। চলি, একে আমি নিয়ে যাচ্ছি। আপনার ঘরে ওর মৃতদেহ পড়ে থাকলে আপনি ভেসে যেতে পারেন। কাল সকালেই ওর মৃতদেহ নদীতে ভেসে উঠবে।